হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়ালস ব্লগ। আর আজকে চলে এসেছি এই বছরে যেটা নতুন শুরু করছি স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডের ওয়ান অফ দ্য ব্র্যান্ড। কি ব্র্যান্ডটার নাম জানেন তো? অ্যাকোয়া ডক্টর সলিউশনের যে বিহাইন্ড দ্য পার্সন ছুপাওয়া রুস্তম, তার সাথে আড্ডা মারতে সেই আর কেউ না, ডক্টর দেবতনু বর্মন। নমস্কার। নমস্কার। হ্যান্ডশেক করবো না আমরা? একদম একদম। তো দেবতনু, হাউ আর ইউ? কেমন আছো বলো? ভালো আছি, চলে যাচ্ছে কাজের মধ্যে। তো তোমাকে তো কলকাতায় পাওয়া খুব মুশকিল, অনেক কষ্টে ধরেছি। মানে ওর মানে মাছ যেমনি জলে ফটফট করে পালিয়ে যায় না, ওকে ধরাটাও ঠিক সেম, ফট করে পালিয়ে যায়, ধরা যায় না। তো তুমি 2025-এ স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড পাচ্ছে তোমার ব্র্যান্ডটা, ফিলটা কেমন হচ্ছে? আমার কাছে এটা একটা সম্মান, তার পাশাপাশি আমি যে এই সেক্টরটা নিয়ে কাজ করি, আমার মনে হয় এই সম্মানটা আমার ওই সেক্টরটার জন্য। আমার বা আমার ব্র্যান্ডের থেকেও বেশি আমি এই সম্মানটা আমার সেক্টরকে দিতে চাই। কারণ মাছ চাষ বা মৎস্যজীবী তারা বরাবরই একটু অবহেলিত সেক্টর হিসেবে আমরা জানি। তো আমার মনে হয় আমার এই কাজের মাধ্যমে যদি আমি ছোট্ট একটা ইম্প্যাক্ট তৈরি করে এই অ্যাওয়ার্ডটার পাওয়ার দোরগোড়ায় দাঁড়াতে পারি, সেটার জন্য আমার সেক্টর, ফিশারি সেক্টরই আমি বলবো তার জন্য সম্মানের ভাগিদার। আচ্ছা, এই অ্যাকোয়া ডক্টর সলিউশনের ছোট্ট করে একটু জার্নিটা বলো, কি জিনিস, কবে শুরু হলো, একটু যদি শেয়ার করো মানুষদের। অ্যাকোয়া ডক্টর সলিউশন অ্যাকচুয়ালি শুরু হয়েছে 2019-এ। আমি বেসিক্যালি ত্রিপুরার ছেলে। আমি 2012 সনে পশ্চিমবাংলায় শিফট করি এবং তখন আমি দুটো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। সেই কাজ করার সুবাদে আমার মনে হলো যে আমার একটা নিজের ব্র্যান্ড হোক, নিজের নাম হোক, এবং আমি যে কাজগুলো করি অন্য কোম্পানির জন্য, সেটা কেননা আমার একটা কোম্পানি স্ট্রাকচার আমি করতে পারি। সেই কারণে 2019-এ আমি বেসিক্যালি আমার নিজের যে বাড়িতে থাকি সেই বাড়ির অ্যাড্রেস ধরে আমি বেসিক্যালি অ্যাকোয়া ডক্টর সলিউশন, এবং অ্যাকোয়া ডক্টর সলিউশন যে নামটা সেটা আমারই দেওয়া, সেটা দিয়েই বেসিক্যালি চালু করি। এবং আজকের দিনে আমরা অ্যাকোয়া ডক্টর সলিউশন 12টা স্টেটে আমাদের পেনিট্রেট করতে পেরেছি। অ্যাকোয়া ডক্টর সলিউশন এখন স্টার্টআপ ইন্ডিয়া রেজিস্টার্ড এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেকগুলো এজেন্সির এমপ্যানেল। এবং আমরা বেসিক্যালি কি কাজ করি এই অ্যাকোয়া ডক্টর সলিউশনে, আমরা চেষ্টা করি মাছ চাষ এবং মাছ চাষ সংক্রান্ত যে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে এবং সেটা কিভাবে জীবনযাত্রার মান এবং জীবিকার মান উন্নয়ন করতে পারে, সেটাই আমরা করে যাচ্ছি। তার মানে তোমার তো প্রচুর মৎস্যজীব যারা মাছ ফিশার যারা আছে তাদেরকে নিয়ে, যেটা আমরা মানে আমাদের মানে পুরো ভারতবর্ষে হয়তো খুব অবহেলিত। মানে মানে আমরা এই একটা মাছ ধরের লোক, মানে এই স্ট্যাটাসে দেখি। তাদের জীবনে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার আছে, রোজ সমুদ্রে যাওয়া আসা, 2-3 দিন থাকা। এই মানুষগুলোর সাথে যখন তোমার ইন্টারেকশন হয়, কি ফিল করো? অ্যাকচুয়ালি আমার রক্তেও মাছ আছে, আমিও একজন মৎস্যজীবী পরিবারেরই ছেলে। তো আমার বরাবরই ইচ্ছে ছিল যে আমি কিছু আমার মানুষের জন্য কাজ করি। আমরা যদি আজকে দেখি যারা মাছ ধরতে যায়, সমুদ্রে যায়, বা যারা পুকুরে মাছ চাষ করে বা নদীতে গিয়ে মাছ ধরে বা বিভিন্ন হাওর বিলে গিয়ে যখন মাছ ধরে, তাদের একটা মেজর সমস্যা কি, আজকে আমি কি পাবো? জাল নিয়ে তো গেলাম, কিন্তু সন্ধ্যাবেলা কি নিয়ে ফিরবো, এটা অনিশ্চয়তার মধ্যে থাকে। আমরা চেষ্টা করি তাদেরকেই বলতে, যদি আপনি একটু ছোট্ট পরিসরে মাছটাকে চাষের আওতায় নিয়ে আসতে পারেন, এবং তার জন্য ভারত সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন রকমের পরিকল্পনা আছে যেখানে ওরা অনুদান হিসেবে বিভিন্ন রকমের টাকা পায়, সেটাও আমরা চেষ্টা করি ওরা কিভাবে অনুদান পেতে পারে, সেই টাকা দিয়ে কিভাবে চাষ করতে পারে এবং চাষ করে নিজেরাই কিভাবে স্বাবলম্বী হতে পারে, যাতে অন্য সেক্টরে ওরা মুভ না হয়। এবং এই কাজটা আমরা গত 5-6 বছর ধরে করছি, বিভিন্ন সেক্টরের সাথে জড়িত হয়ে করছি। আমাদের মনে হয় বাঙালি মানে মাছ আর মাছ মানে বাঙালি, সেই তকমা থেকে একটু সরে এসে মাছ মানুষের জীবনযাত্রার একটা সহায়ক ভূমিকা নিতে পারে, সেটাই আমরা চেষ্টা করছি তুলে ধরতে। আচ্ছা, এই যে ধরো আজকে মাছ, এটাকে তো একটা শিল্পর আকারে তুমি ভাবছো, ভিজুয়ালি একটা শিল্প তৈরি করতে চাচ্ছ, শুধু একটা মাছ চাষ ওই এটা না দিয়ে, কিন্তু এটা করতে কিন্তু একটা ধাপ থাকে, অনেকগুলো স্টেজ থাকে। এমনি যারা মৎস্যজীবী আছে, যারা সমুদ্রে বা পুকুরে ধরছে, তারা অনেক কিছুই জানে না, তারা করছে। বাবা করতো, ছেলে করছে, তারপরে তার ছেলে করছে। তুমি কি চেষ্টা করছো তোমার এই ব্র্যান্ডটার মাধ্যমে ওদের একটা কোনো এডুকেশন দেওয়ার বা নলেজেবল করার? একদম। আমরা যখন এই সেক্টরে আসি, আজকের দিনে মাছ চাষ হচ্ছে সব থেকে বেশি আনঅর্গানাইজ সেক্টর।
আমরা যদি পোলট্রি ইন্ডাস্ট্রি বলি, এগ্রিকালচার বলি, হর্টিকালচার বলি, ডেয়ারি বলি, এগুলো অর্গানাইজড। মাছ চাষ এখনো আনঅর্গানাইজড। আমাদের প্রথম প্রায়োরিটি হয়েছিল যে আমরা কিভাবে এই আনঅর্গানাইজড সেক্টরটাকে নলেজ বেসড সিস্টেমের মাধ্যমে সবাইকে জুড়তে পারি। এই কারণে আমরা রিসেন্ট এই 2025-এ আমরা একটা অ্যাপও লঞ্চ করছি। এতদিন আমরা কাজ করেছি অফলাইন, আমাদের মনে হলো যে সবার কাছে আমরা পৌঁছতে পারছি না, সেই পরিধিতে আমরা কি করলাম, একটা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে আসছি যেখানে আমরা নলেজ বেসড প্ল্যাটফর্মের মাধ্যমে মাল্টিল্যাঙ্গুয়াল প্ল্যাটফর্ম আমরা রাখছি, যেখানে কেউ বিহার থেকে, উড়িষ্যা থেকে নিজেদের ভাষায় একটা এডুকেশন প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। এবং তার পাশাপাশি আর কি করছি, এই অ্যাপে আমরা নিয়ে আসছি ই কমার্স প্ল্যাটফর্ম, ওরা যাতে সঠিক বস্তু সঠিক দামে পায়, সেটা বায়ার হোক এবং সেলার হোক। এবং তার পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট নিয়েছে, যেটা এখনো মাছ চাষের লোকেরা ভাবেনি, ওরা হচ্ছে ডাক্তারের সঙ্গে চাষি কিভাবে তার সমস্যার কথা আদান প্রদান করবে অনলাইন প্ল্যাটফর্মে, সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আমরা ফেব্রুয়ারিতে ওটাকে লঞ্চও করছি। দেখো, টেকনোলজি আমাদের জীবনে খুব একটা বড় প্রকারে আজকে ঘিরে নিচ্ছে, এবং ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। এআই যুগ আসছে, এআই যেমনি অনেক আমাদের এগিয়ে দেবে, তো অনেক কিছু বাদও পড়ে যাবে জীবনে, একটা লজিস্টিক কমে যাবে। এখন তোমার টিম, মানে অ্যাকোয়া ডক্টর সলিউশনের টিম কতজনের? আমাদের এখন টিম হচ্ছে 8 জনের, কিন্তু আমরা একটু এক্সপান্ড করছি, যেহেতু আমরা একটু নতুন, যেমন আইওটি বেসড সলিউশন আমরা কিছু নিয়ে আসছি, যেটাকে অ্যাকচুয়ালি আইওটি বেসড এবং এআই বেসড সলিউশন সবই ভালো, কিন্তু সেটাকে লোকের সামনে তুলে ধরতে গেলে আই নিড এ হিউম্যান ফোর্স, যারা গিয়ে ওদেরকে বোঝাবে, বলবে এবং তার বেনিফিটটা সম্পর্কে লোকেদের অবগত করবে। আমরা জানি যারা মাছ চাষ করি আমরা মানে পড়াশোনার দিক থেকে একটু পিছিয়ে কম্পেয়ার টু আদার সেক্টর, তো তাদেরকে একটু হাতে ধরে শিখিয়ে জিনিসটাকে যদি বুঝিয়ে দেওয়া যায়, আমার মনে হয় আরো বেশি আমরা কাজটা ভালো করতে পারবো। এখানে আমাদের একটা এক্সপেনশন প্ল্যান আছে, উই ওয়ান্ট টু এক্সপ্যান্ড আপ টু 15 পিপল। মানে তোমার এডুকেশনটা ওদেরকে নলেজেবল একদম রুট থেকে করতে হবে, একদম একদম গ্রামে গিয়ে পুকুরের ধারে বসে। আমার মনে হয় মাছ চাষ এবং মাছ চাষ সংক্রান্ত এই শিল্প তখনই সুন্দরভাবে গড়ে উঠবে যখন আমরা ওদের হাতে ধরে জিনিসটা শেখাতে পারবো। মানে সেখানে ডক্টর দেবতনুকে লাগবে না, একজন ফিশারকে লাগবে, তখন দেবতনু ফিশার হয়ে যায় ওদের সাথে কাজ করতে গেলে। আমি ভাবি আমি ডক্টর দেবতনু থেকে আমি একজন ফিশারি, কারণ আমার এই ফিশারের যে আইডেন্টিটিটা ওরা খুব তাড়াতাড়ি গ্রহণযোগ্যভাবে ওটাকে ধরে রাখে, তার থেকে ডক্টর দেবতনুকে ধরে রাখার থেকে। এটা তুমি ধরো, তুমি তো একটা এক্সাম্পল, তুমি তোমার ব্যাকড্রপ যেটা বললে, যেখান থেকে তুমি একজন ফিশার ফ্যামিলি থেকে এসছো এবং তুমি ডেভেলপ করে এডুকেশনটা পড়ে পড়ে নিজেকে আজকে ডক্টর দেবতনু বর্মন বা স্কিল ডেভেলপমেন্টের সাথে নলেজ ডেভেলপমেন্ট, এই ফোর্সটা তুমি তৈরি করেছো। তোমাকে তো এরম আরো মানুষকে তৈরি করতো, ওরা বোধহয় এইটা তোমার সাথে খুব সহজে রিলেট করে, মানে তোমার সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে। আজকের দিনে আমার মনে হয় যত আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করছি, নলেজ ডেভেলপমেন্ট পার্টটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কারণ ইন্ডাস্ট্রি একটা সাস্টেন তখনই করবে যখন তার মধ্যে নলেজ পুল থাকবে। এবং আমাদের ফিশারি সেক্টর যেহেতু একটা প্রায়োরিটি সেক্টর, এবং ফিশারি সেক্টরের প্রত্যেক বছরের যে সিজিআর গ্রোথ বলি, মানে কমিউনিটি গ্রোথ, যেটা হচ্ছে এগ্রিকালচার অ্যালাইড সেক্টর সব থেকে বেশি, ইজ মোর দেন 11%। সেই পার্সপেক্টিভে আমার কাছে বিভিন্ন এখন সংস্থা আসে যারা বলছে আপনার নলেজটাকে আমরা পুল করে আমাদের যে টিম আছে, আমাদের যে কাজের পরিধি আছে, তাদের মধ্যে আমরা ডিসিমিনেট করতে চাই। তো আমি এটা করছি। ধরো এই তুমি যে জিনিসটা করার চেষ্টা করছো, এখানে তো একটা হিউজ ফান্ডিং লাগে, অর্থ লাগে, একটা হচ্ছে সাহায্য লাগে, সাহায্য সে স্টেটেরও লাগে, সেন্ট্রালও লাগে। এই ব্যালেন্সগুলো কিরকম সাপোর্ট পাচ্ছ? আমি যখন প্রথম ব্যবসা চালু করি, আমি তখন বেসিক্যালি নিজের পয়সা দিয়ে ব্যবসা চালু করি, এটা বুটস্ট্র্যাপ কোম্পানি বেসিক্যালি। কিন্তু গত 2 বছর ধরে আমরা বিভিন্ন রকমের স্টার্টআপ ফান্ড, বিভিন্ন রকমের গভর্নমেন্টের সাবসিডি, বিভিন্ন রকমের গভর্নমেন্ট অ্যালাইড প্রজেক্টের ফান্ডিং আমরা পেয়েছি। এবং তার পাশাপাশি এই ফান্ডগুলো আমাদের বেসিক্যালি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এক্সপান্ড করতে সাহায্য করেছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমরা একটা গভর্নমেন্ট ফান্ড লাস্ট ইয়ার পেয়েছি, যেটা দিয়ে আমরা একটা মোবাইল ফিশ ক্লিনিক ভ্যান নিয়ে আসছি। মানুষের জন্য অ্যাম্বুলেন্স থাকতে পারে, মাছ বা চিংড়ির জন্য কেন অ্যাম্বুলেন্স থাকবে না? তো আমরা একটা গাড়ি নিয়ে এসেছি। তার পাশাপাশি যেমন আমরা এখন কথা বলছি অ্যাপ বেসড সলিউশন, তার জন্য আমাকেও ফান্ডিং দিয়েছে 25 লক্ষ টাকা, পোশাক কৃষি IRI, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছি। তো আমার মনে হয় ভালো কাজ করলে তার নিশ্চয়ই ডিমান্ড বাজারে আছে এবং তার সাপোর্ট আমরা পাই।
আর আমার কোম্পানিটাও যখন আমি চালু করেছিলাম, আমি 5 লাখ টাকা দিয়ে বেসিক্যালি কোম্পানি চালু করি। আজকের দিনে আমি 1 শেয়ার প্লাস কোম্পানি আমি মানে রেভিনিউ জেনারেট করতে পেরেছি। তো আমার মনে হয় উইথ পিরিয়ড অফ টাইম আর এভরিওয়ান সাপোর্ট আমি এটাকে আরো বেশি গ্রো করতে পারবো, আর আরো বেশি মানুষের কাছে গিয়ে দোরগোড়ায় পৌঁছাতে পারবো। 24 ঘন্টায় ডক্টর দেবতনু বর্মন পরিবারকে কতটা দেয় আর অ্যাকোয়া ডক্টর সলিউশনকে কতটা দেয়? পরিবারকে আমি অতটা সময় দিতে পারি না, যেহেতু আমার মনে হয় যে এন্টারপ্রেনারশিপ লাইফটা মনে হয় সারাদিন একটা যুদ্ধ, তার মধ্যে মানে সোশ্যাল লাইফটা অনেক ছোট হয়ে যায়। তো তার পাশাপাশি আমার ওয়াইফ সে খুব আমায় সাপোর্ট করে, যেহেতু আমরা দুজনের পরিবার, বেসিক্যালি আমি আর আমার ওয়াইফ এখানে থাকে, আমার বাবা মা সবাই ত্রিপুরায় থাকে। তো আমরা এই দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, একজন আরেকজনকে আমরা সাপোর্ট করি এবং করি। বাট তার মাঝখানে আমি চেষ্টা করি উইকেন্ডে একটু সময় বের করে পরিবারকে দিতে। তো সারা 24 ঘন্টার মধ্যে 6 থেকে 8 ঘন্টা আমি পরিবারকে দিতে পারি, কিন্তু বাকিটা সবাই আবার অ্যাকোয়া ডক্টর নিয়ে ভাবতে হয়। আসলে পাগল না হলে কোনো রিস্ক নিয়ে কেউ কাজ করতে চায় না। আমার মনে হয় যেটা আজকের দিনে অনেক লোক স্টার্ট আপ করে বা স্টার্ট আপ নিয়ে ভাবে বা স্টার্ট আপ নিয়ে বড় হতে চায়, তাদের জন্য একটা ছোট্ট কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আগে বাজার থেকে আপনি ঘুরে আসুন, বাজারে গিয়ে কাজ করুন, বাজারের নিডটা বুঝুন, বাজারটা কিভাবে বড় হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। তারপরে আপনি স্টার্ট আপ ইনোভেশন নিয়ে ভাবুন, নিজের একটা প্রোডাক্ট বানান, কোম্পানি বানিয়ে বাজারে আসুন, রুটটা জেনে আসুন। একদম রুটটাকে জাজ না করে কিছু করাটা একটা ডিফিকাল্ট, এবং মানে সেই জায়গা থেকে দি স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের জন্ম। এটা শুধু একটা অ্যাওয়ার্ড শো নয়, আমি চাইছি একটা জার্নি হতে, মানে একটা জার্নি যেখানে শেষ হবে গিয়ে 28 তারিখে 28 ফেব্রুয়ারি ইভেন্টে, কিন্তু যাতে ব্র্যান্ডটা কি, ব্র্যান্ডের পেছনের মানুষটা কি, এবং সেই মানুষটার ইন্সপিরেশন জার্নি আপস ডাউন একটু মানুষ জানুক একদম, এবং এই মানুষটার থেকেও অনেক কিছু শেখার আছে, জানার আছে। এবং এটা একটা ওপেন স্পেস যেখানে আপনারা চাইলেও ওর সাথে, ওর সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, যার প্রয়োজন হবে ওর সাথে একটা লিঙ্ক আপ করা, জানা, সেই ব্রিজটা কিন্তু আমরাও যেমনি চেষ্টা করবো। ইটস ওপেন টু অল, নলেজেবল হয়ে কাজে নামুন। তাতে কি হবে, আপনার মিসইউজ অফ ফান্ডস, মিসইউজ অফ সময়টা হবে না, আমার যেটা মনে হয়। তো থ্যাংক ইউ দেবতনু। যাবার আগে যারা দেখছে তাদের জন্য একটা কিছু মেসেজ যদি দিয়ে শেষ করিয়ে যাওয়ার এই ডিসকাশনের এন্ড করার আগে আমার একটা ছোট্ট মেসেজ সবার জন্য। সেটা হচ্ছে যে জীবনে বড় হতে গেলে কাজ করতে হবে, আর কাজ করতে গেলে মানুষকে সাথে নিয়ে চলতে হবে, আর মানুষকে সাথে নিয়ে চলতে গেলে তাদেরকে ভালোবাসতে হবে। সেইটুকু মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, জীবন আমাদের যে দর্শন বা আমাদের যে টার্গেট জীবনের আছে, সেই রাস্তায় জীবনই আমাদের ঠেলে নিয়ে যাবে। নমস্কার। ও খুব সুন্দর একটা জায়গায় গিয়ে শেষ করলো। স্প্রেড পজিটিভিটি, যেটা আমি সবসময় করার চেষ্টা করি। স্প্রেড ভালোবাসা, একে অপরের পাশে দাঁড়ান, সাহায্য করুন, দেখবেন একটা পরিবার হওয়ার চেষ্টা করুন, যে কোনো কাজ করা খুব সহজ হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি একটা পরিবার তৈরি করতে, যেখানে আমি যে লড়াইটা বা যে জার্নিটা করছি সেটার সাকসেস স্টোরি কিন্তু আমার একার নয়, আমার একটা পরিবার আছে। সে পরিবারটা কারা? আপনারাই তো। সবাই মিলে চলুন একসাথে একটা ভালো কিছু করি। তো এই ব্লগের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন, সব ডিটেলস আছে। দি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2025 থেকে আমি শুরু করছি, যেটা আসতে চলেছে 28 ফেব্রুয়ারি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ব্লগটাকে যেমনি আপনারা সাবস্ক্রাইব করছেন, যদি না করে থাকেন আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে মেন ইউটিউব চ্যানেলটা অরিজিৎ অফিসিয়ালস ইউটিউব চ্যানেল, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো কিছু পজিটিভিটি জিনিসের সাথে নিজের গ্রোথকে ডেভেলপ করার জন্য। ভালো থাকুন।